ডাইনিং টেবিলে বাসন গোছাচ্ছিল মিলি। তখনই রেগে নিজে নিজে বলতে লাগলো, কোন কুখনো যে বাবা এই বিঘেরি বাড়ির সঙ্গে বিয়ে দিয়েছিল কে জানে। বিয়ের সময় ছিল জমিদার, আর এখন হয়েছে ফকির। মাঝে মধ্যে ইচ্ছে হয় একেবারে মরেই যায়। তোর ভাল লাগে না এই সংসারে থাকতে। স্বামী তুর্য এসে ডাইনিং টেবিলে বসলো খাবার জন্য। কি হয়েছে ম্যাডামের? আজকে হাওয়া গরম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ওই যে আমার পোড়া কপাল, যেমনটা হয়ে আসছে তেমনটাই তো হচ্ছে। এ আর নতুন কি বলো, এ তো হয়ে আসছে। হয়েছে কিছু? সকাল সকাল আজকে রেগে আছো কেন মিলি? এত কিছু তোমার জানতে হবে না। তুমি খাবার খেতে এসেছো, খাবার খাও, বরং আর কোনো কথা বলো না। হ্যাঁ, আজকে কি রান্না করেছো বলো দেখি। কেন, ওই রুটি আর আলু ভাজি রান্না করেছি। তোর ভাল লাগে না আর? রোজ রোজ খালি তুমি রুটি ভাজিই করো। একটু নুডলস বা পাস্তা চাউমিনও তো করতে পারো, তাহলে মুখে স্বাদ আসে। এসব খেতে খেতে মুখের রুচি চলে গেছে প্রায়। সেই জন্য তো শুরুতে বললাম, আমার সঙ্গে যা হচ্ছে আর নতুন কি? এ তো প্রতিদিনের সিনেমা। তুমি বাজার করে এনেছো যে তোমাকে রান্না করে দেবো? বাজারই বা করবে কোথা থেকে? যার ভালো মতো দুপয়সা রোজগার করার মুরুদ নেই, সে আবার চাই ভালো করে খেতে। মিলি, এসব কি বলছো তুমি? মানে কি এর? কেন, ভুল কি বলেছি শুনি? যা বললাম তার মানেও কি তুমি বুঝতে পারছো না? হায় রে, ঘর সম্পদ দেখে বাবা আমাকে কোথায় বিয়ে দিল কে জানে। সারাদিন তো শুধু খাটিয়েই মারে। মিলি, তোমার হয়েছেটা কি বলো তো? সকাল থেকে দেখছি তুমি এরকম করে চলেছ, ব্যাপার কি? লজ্জা করো না আবার জিজ্ঞেস করছো আমার ব্যাপার কি? ভালো ভালো যে খেতে চাও, মুরুদ আছে তোমার, উপার্জন করো না তুমি। তোমাকে যে ভালোভাবে রান্না করে খাওয়াবো আমি। আগে ভালো করে টাকা উপার্জন করে আসো, তারপর না হয় ভালো খাবার চাইতে এসো। এখন তোমার এই রুটি আলু ভাজি গিলতে হবে প্রতিদিন, নইলে না খেয়ে থাকো, আর কিছু করার নেই। মিলির কথা শুনে তুর্জয় রেগে চলে গেল। এ আর নতুন কিছু না। এ সংসারে মিলি আর তুর্জয়ের এরকম ঝামেলা লেগেই থাকে প্রায়। মিলি জানে তার কথায় তুর্য বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তবে তাতে বিন্দু পরিমাণ আক্ষেপ নেই মিলির। কেন থাকবে? তার ভাষ্যমতে যে পুরুষের ইনকাম নেই তার অত জেদ মানায় না। তুর্জয় পেশে একজন ফুটবলার। দামি নামি ফুটবলার না হলেও বেশ কয়েকজন লোকই তাকে চেনে। এ লোক সমাগম দেখে মিলির বাবা তুর্যের সঙ্গে মিলির পারিবারিকভাবে বিয়ে দেন। মিলির বাবা অনেক বড় লোক ছিলেন, সেজন্য তুর্যের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে ভেবেছিল মেয়ের সুখে থাকবে। কারণ তুর্যদের বাড়িটাও মিলির বাবার মতন অনেক বড়, সাজানো গোছানো একটা বাড়ি। বাবার বাড়িতে মিলি আরামে আয়েসে জীবন কাটাত। চিকেন বিপ ছাড়া চলতোই না তার প্রতিদিন। আর কাজ করবে তা তো দূরে থাক, এতই আদর যত্ন রেখেছিল বাবা। অথচ তুর্যকে বিয়ে করে তুর্যের সংসারের সমস্ত দায়িত্ব নিয়েছে মিলি। ভেবেছিল তুর্য ফুটবলার, বড় বাড়ি আছে, শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই, কারণ তারা আগেই মারা গেছে। সুখে থাকবে রানীর মতো মিলি। কিন্তু কে জানত তুর্যদের কেবল একটি বাড়ি আছে, তুর্যদের অত ইনকাম নেই যাতে মিলি বাপের বাড়ির মতন চলাফেরা করতে পারবে। কদিন ধরে কোনো কাজই নেই তুর্যের। সকালে রুটি ভাজি আর দুপুরে ডাল ভাত খেয়ে দিন পার করে। একে তো ভালো করে খাবারও পাচ্ছে না, তার উপর আবার সমস্ত ঘরের কাজ করতে হয়। সেজন্য মিলির এত রাগ তুর্যের উপর। তুর্জয় দেখে সবটা, কিন্তু কিছুই বলে না। সবসময় এরকম নির্বাক থাকে। সুন্দরী বউ দেখে ভেবেছিল সুখেই থাকবে। সৌন্দর্যের প্রেমে পড়ে বউর যে এরকম ব্যবহার পেতে হবে তা বোঝেনি। রাতের বেলা তুর্জয় বিছানায় শুয়ে আছে, তখনই মিলি বলল, এ শোনো, আমার না একটা ড্রেস পছন্দ হয়েছে। ওই ড্রেসের দাম হচ্ছে তোমার 5,000 টাকা। স্টক শেষ হয়ে যাওয়ার আগে আমাকে কিনে দাও না প্লিজ, ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। মিলির কথা শুনে তুর্জয় বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায়। কি, 5,000 টাকা দামের একটা ড্রেস? কি বলছো কি তুমি? এত দাম দিয়ে আমি ড্রেস কিনবো? টাকা কোথায় আছে আমার মিলি? এমনিতে টাকা গুলোচ্ছে না সংসার খরচের জন্য, তার উপর আবার তুমি 5,000 টাকার দামের ড্রেস অর্ডার করতে বলছো? হ্যাঁ, তোমার তো এই আছে, বুঝি না কিছু। বাবা যে কি দেখে তোমার সাথে আমার বিয়ে দিল। এই বলে মিলি রাগ করে বিছানার এক পাশে শুয়ে রইল। তুর্যয় বুঝল মিলি রাগ করেছে, কিন্তু কিছুই বলল না, চুপ করে শুয়ে রইল। 12টা বাজতে তুর্জয় ঘুম থেকে উঠে বসে। আজকে থেকে মিলির জন্মদিন শুরু। বিয়ের এই প্রথম মিলির জন্মদিন। আজকে তুর্য সেটা ভুলেনি। মিলির জন্য ছোট্ট সারপ্রাইজ ঠিক করেছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার মিলি। হ্যাপি বার্থডের উইশ শুনে মিলি অবাক হয়ে ঘুম থেকে উঠে বসে। তুমি জানো তুর্জয়, আজকে আমার জন্মদিন? বারে, জানবো না কেন, তুমি হলে আমার একমাত্র বউ। তুর্জয় এই বলে কেকের প্যাকেটটা বিছানায় রেখে মিলিকে নিয়ে কেক কাটল। মিলিও তুর্জয়কে খাইয়ে দিল। খাওয়া শেষে তুর্জয় মিলির হাতে একটা প্যাকেট দিল। এই নাও তোমার জন্মদিনের উপহার, দেখো তো পছন্দ হয় কি না। মিলি প্যাকেট খুলে দেখে ওখানে একটা শাড়ি আর কিছু কসমেটিক্স আছে। সঙ্গে সঙ্গে মিলি রেগে গিয়ে প্যাকেটটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। গিফটটা তোমার পছন্দ হয়নি মিলি? এভাবে মাটিতে ফেলে দিলে তুমি? ফেলবো না তো কি করবো? কত আশা করেছিলাম আজকে আমার বার্থডে, আজকে নিশ্চয়ই তুমি আমাকে একটা ভালো গিফট দিবে, কিন্তু তুমি তা না করে কি দিলে আমাকে? এই সস্তা শাড়ি আর কিছু গয়নাগাটি। কি করবো মিলি, আমার সাধ্যের ভেতর যতটুকু ছিল সেটুকুই দিয়েছি তোমায় আমি। তুমি তো জানোই সবটা, বলো। হ্যাঁ, সেজন্যই তো ফেলে দিছি। তুমি জানো আমার আগের বারের বার্থডেতে আমার বাবা আমাকে ডায়মন্ডের রিং গিফট করেছিল,
সেখানে তুমি অন্তত স্বর্ণের কিছু দিতে পারতে, কিন্তু তা না। তুমি কি করলে? একটা সস্তা শাড়ি কিনে দিলে আমাকে। বিখারি নাকি তুমি বলো? কি যে দেখে বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিল কে জানে। শুধু বড় বাড়ি হলেই হয় না, উপার্জন লাগে তার সঙ্গে, যেটা তোমার নাই। ভিখারি কোথাকার। দুর্জয় আর কিছু না বলে রুম থেকে চলে গেল। বড় লোকের মেয়ে বিয়ে করেছে তার সৌন্দর্যের প্রেমে পড়ে। তখন বোঝেনি, এখন বুঝছে বেশ হাড়ে হাড়ে। সৌন্দর্য দিয়ে সংসারে শান্তি আসে না। সারা রাত পেরিয়ে সকাল হয়ে গেল, দুর্জয় বাসায় ফেরেনি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, তাও দুর্জয় ফেরেনি। মিলি নম্বরে কল করছিল, কিন্তু তা বন্ধ বলছে বারবার। ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে বসে চিন্তা করছে দুর্জয়ের জন্য। তখনই ননদ ভাবিকে বলে, ভাবি, তুমি ভাইয়ার সঙ্গে সবসময় ওরকম করো বলে ভাই আজকে রেগে বাসে আসেনি। তোমার এরকম উচিত হয়নি। ভাইয়ের সঙ্গে কেন যে করো? আমরাও তো বড় লোক না ভাবি, এই বাড়িটা আমার দাদার। আমার ভাই যতটুকু সাধ্য আছে ততটুকুই করে। তুমি আর এরকম করো না ভাবি। তুমি চুপ করো, ছোট ছোটোর মতো থাকো। তোমাকে কে বলছে এত কথা বলতে? তোমাদের খপ্পরে পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। ধুর। মিলির ধমক শুনে রিপা আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। মিলি ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছিল। তখনই কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখে দুর্জয় এসেছে। এখন তোমার আসার সময় হলো বুঝি? কই ছিলে সারাদিন? সব বলবো, তবে ঘরে এসো। দুর্জয় মিলিকে নিয়ে ঘরে গেল। আজকে তোমার বার্থডে ছিল, অথচ আমি সেরকম কোনো গিফট দিতে পারিনি তোমাকে। এই নাও, একটা স্বর্ণের আংটি তোমার জন্য এনেছি। এই বলে দুর্জয় মিলির হাতে আংটিটা পরিয়ে দিতেই মিলি বেশ খুশি হয়। তুমি আংটি কোথা থেকে পেলে? যাই হোক, বেশ সুন্দর হয়েছে দেখতে, আমার অনেক পছন্দ হয়েছে। এই বলে মিলি আনন্দে দুর্জয়কে জড়িয়ে ধরল কিছুক্ষণ, তারপর রুম থেকে বেরিয়ে গেল। বিছানায় কপালে হাত দিয়ে শুয়ে আছে দুর্জয়। মিলি রুমে এসে দুর্জয়কে এভাবে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, এই অসময়ে তুমি এভাবে কেন শুয়ে আছো দুর্জয়? কিছু হয়েছে? আর বলো না, রক্ত দেবার পর শরীরটা বেশ দুর্বল লাগছে। রক্ত দেবার পর মানে কি দুর্জয়? কি হয়েছে তোমার? দুর্জয় মুখ ফসকে বলে ফেলেছে, কিন্তু মিলি বারবার জিজ্ঞেস করায় উত্তর দিতে বাধ্য হলো। কালকে রাতে তোমাকে কোনো গিফট দিতে পারিনি বলে খুব খারাপ লাগছিল। আজকে সেজন্য ঘুরতে গিয়েছিলাম, তখনই এক লোকের রক্তের প্রয়োজন হলো। আমি প্রথমে রাজি হয়নি, কিন্তু উনি বলল অনেক টাকা দেবে, সেজন্য রাজি হয়ে গিয়েছিলাম। আর সেই রক্ত বিক্রির টাকা দিয়েই তোমার জন্য উপহার এনেছি, যাতে তোমার কোনো মন খারাপ না হয়। দুর্জয়ের কথা শুনে মিলি কেঁদে ফেলল। আমার জন্য তুমি নিজের শরীরের রক্ত বিক্রি করে উপহার এনেছো দুর্জয়? হ্যাঁ এনেছি তো, না হলে তোমার এই হাসি মুখ কোথা থেকে দেখতে পারতাম? বিয়ের পর তো তোমাকে কোনো ভালো উপহার দিতে পারিনি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি দুর্জয়, আমাদের অল্পতে সন্তুষ্ট থাকা উচিত। আমি যদি অল্পতে সন্তুষ্ট থাকতাম তাহলে হয়তো আজকে তোমার শরীরের রক্ত বিক্রি করা লাগতো না। আমাকে তুমি ক্ষমা করে দাও দুর্জয়, আমি আর কোনো কিছু নিয়ে বায়না করব না। তোমার কাছে অল্পতে সন্তুষ্ট থাকবো, যেভাবে তুমি রাখবে আমাকে। আরে ক্ষমা লাগবে না, তুমি সবসময় আমার পাশে থেকো, ব্যাস, আর কিচ্ছু চাই না। এই বলে দুর্জয় মিলিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। টাকা পয়সা না, ভালোবাসা থাকলেই জীবন সুন্দর।